canon of taxation, then or principles of taxation, then যে লেসনটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে classification of taxes. Tax cannot be of different types, and on the basis of different bases we have identified 8 different bases on the basis of elasticity, number, taxing authority, subject matter, impact and incident, structure, change in revenue. These are the aspects. First of all is single and multiple taxes. এগুলো জাস্ট আপনাদের এক্সারসাইজ না, জাস্ট থিওরি জানার জন্য জানা। সিঙ্গেল ট্যাক্সেস, সিঙ্গেল ট্যাক্স হচ্ছে আপনাদের একজন ব্যক্তি একবারই ট্যাক্স প্রদান করে থাকে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্স। সাপোজ আপনার ইনকামের উপর আপনি যখন একবার ট্যাক্স প্রদান করবেন, দেন ইট ইজ কল্ড সিঙ্গেল ট্যাক্স। বাট আপনাকে যদি একের অধিকবার দিতে হয় ট্যাক্স, দেন ইট ইজ কল্ড মাল্টিপল ট্যাক্স। এটা কিভাবে হয়ে থাকে? এটা যেমন ধরুন সিঙ্গেল, আপনি একটা প্রোডাক্ট ক্রয় করলেন, আপনি ব্যবসায়ী প্রোডাক্ট ক্রয় করার পর আপনাকে ট্যাক্স দিতে হলো প্রোডাক্ট ক্রয়ের সাথে সাথে। বাট হোয়েন ইউ আর এ স্যালারি পেইড ওয়ার্কার্স, আপনাকে যখন স্যালারি দেওয়া হবে তখন একবার ট্যাক্স দেওয়া হচ্ছে। দেন যখন আপনি প্রোডাক্ট ক্রয় করতে গেলেন, দেন আপনার ওখান থেকে আবার ব্যাট নেওয়া হচ্ছে। ব্যাটও এক ধরনের ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। সো যখন আপনাকে কোনো প্রোডাক্ট ক্রয়ের জন্য একাধিকবার ট্যাক্স দেওয়া হয়, দেন ইট ইজ কল্ড মাল্টিপল ট্যাক্স। হোয়েন ইউ হ্যাভ টু গিভ ট্যাক্স ফর এ সিঙ্গেল পিরিয়ড অফ টাইম, দেন ইট ইজ কল্ড single tax. And elastic and inelastic. Elastic কি আপনার ইকোনমিক্সে পড়ে আসেন, হোয়াট ইজ ইলাস্টিক and what is inelastic? আমি আবার আপনাদের জ্ঞাতার্থে বলে রাখতেছি, ইলাস্টিক হচ্ছে যেটা পরিবর্তনশীল, and inelastic হচ্ছে যেটা পরিবর্তনশীল নয়। সো ইলাস্টিক ট্যাক্স হচ্ছে যে ট্যাক্স প্রতিনিয়ত পরিবর্তন হয়, this tax is called elastic tax. And the tax which is not changes over and over time, or the rate of taxes is not changes over time, then this tax is called inelastic tax. এখন আপনাদেরকে অন্য কথায় আমরা যদি বলি ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক, কারণ ট্যাক্সের ক্ষেত্রে আপনার ট্যাক্স রেট এবং ট্যাক্সের পরিমাণ দুইটাই চেঞ্জ হতে থাকে। ট্যাক্সের ভাষায় বলা হচ্ছে আপনার ট্যাক্স রেট পরিবর্তনের হার। when your tax rate changes more than whatever change the amount of tax, then it is called ইলাস্টিক ট্যাক্স। দ্যাট মিনস আপনার যখন ট্যাক্সের পরিমাণ যে হারে বাড়তেছে তার চেয়ে ট্যাক্স রেটটা যখন বেশি হবে, দেন ইট ইজ কল্ড ইলাস্টিক। আপনার ট্যাক্স রেটের চেয়ে যদি ট্যাক্স রেট বাড়ার হার কম হয়, দেন ইট ইজ কল্ড ইনইলাস্টিক ট্যাক্স। বিষয়টা কি ক্লিয়ার? মানে ইলাস্টিকের ক্ষেত্রে আমরা যেটা ইকোনমিক্সে জেনে আসি, ইলাস্টিসিটি হচ্ছে যেটা পরিবর্তনশীল, ইনইলাস্টিক হচ্ছে অপরিবর্তনশীল। কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি পরিবর্তন এবং তো অবশ্যই হবে, এটা হচ্ছে বেশি এবং কমের সাথে। সাপোজ আপনার ট্যাক্স রেট যে হারে বাড়তেছে সেই হারের থেকে আপনার যদি ট্যাক্সের পরিমাণ কম বাড়ে, দেন ইট ইজ কল্ড ইনইলাস্টিক। কিন্তু আপনার যদি ট্যাক্স রেট বাড়ার হার যেটা তার থেকে ট্যাক্সের পরিমাণ বেশি বেড়ে যায়, দেন ইট ইজ কল্ড ইলাস্টিক। বাংলাদেশে ইলাস্টিক ট্যাক্স রেট বিদ্যমান রয়েছে। যেমন প্রথমে যখন ইনকাম হয় তখন একটা কোনো ট্যাক্স দিতে হয় না, দেন গ্রাজুয়ালি ট্যাক্স রেট বাড়তে থাকে, কিন্তু একটা সার্টেন স্টেজে এটা আবার ডিগ্রেসিভ হয়ে যায়, এটা আমরা পরে দেখবো, অন্য স্ট্রাকচারের ভিতর চলে আসে। দ্যাট মিনস আমরা ইলাস্টিসিটি বলতে বোঝানো হয় ট্যাক্স রেট এবং ট্যাক্সের পরিমাণের সাথে সম্পর্ক। ট্যাক্সিং অথরিটির উপর ভিত্তি করে আমরা ট্যাক্সকে দুই ভাগে ভাগ করে থাকি।
একটা হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড লোকাল। ইন বাংলাদেশ ট্যাক্স বেসিক্যালি কালেক্টেড সেন্ট্রালি। যখন গভর্নমেন্ট অথরিটি শুধু ট্যাক্স কালেক্ট করে থাকে দেন ইট ইজ কল্ড সেন্ট্রাল ট্যাক্সিং। গভর্নমেন্ট বিভিন্ন স্থানে তাদের শাখা স্থাপন করতে হবে, বাট ট্যাক্স আর গোস ডিরেক্টলি টু গভর্নমেন্ট ফান্ড। যেমন when you will pay your income tax, deputy director of taxes you have to written down and you have to issue pay order in favor of deputy director of taxes. At the same time, in case of local taxing, there are so many local authorities. For example, in your village some people may collect your tax, and then in your level some people will also collect tax. These are the some aspect of taxing authority, central and local. Subject matter, personal and in rem. পার্সোনাল বেসিক্যালি যখন একজন ব্যক্তির আয়ের উপর ট্যাক্স পেইং ব্যক্তির উপর পার্সোনালি যখন ট্যাক্স আরোপ করা হয় দেন ইট ইজ কল্ড পার্সোনাল ট্যাক্স। যেমন আপনি আয় করেছেন, আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার ইনকামের উপর যখন ট্যাক্স ধার্য করা হবে দেন ইট ইজ কল্ড পার্সোনাল ট্যাক্স। যখন আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করবেন দেন দি টার্ম ইন রিম ফ্যাক্টর উইল কাম। ইন দ্যাট কেস tax will be imposed on sales tax in the name of sales tax or oil tax or commodity tax. Those are the some of the example of in-rim tax. So personal tax means whatever you are earning directly you have to pay tax on your personal income. On the other hand, in-rim tax you have to pay tax on sales or any revenue or wealth or any other kinds of activities like purchase of wealth or donation of wealth. In that case tax may be imposed. Then impact and incidence. On the basis of impact and incidence, tax may also be of two types: direct tax and indirect tax. Direct tax and indirect tax. Direct tax যখন আমরা ডিরেক্টলি কোনো ব্যক্তির আয়ের উপরে ট্যাক্স ইম্পোজ করে থাকি দেন ইট ইজ কল্ড ডিরেক্ট ট্যাক্স। যেমন একজন ব্যক্তি আয় করেছে সেটা পার্সোনাল ট্যাক্স, আবার সেটাকে ডিরেক্ট ট্যাক্সও বলা হয়। আবার যখন একজন ব্যক্তির আয়ের উপর সরাসরি ট্যাক্স আরোপ করা হয় না কিন্তু আমরা অন্যভাবে ট্যাক্স নিয়ে থাকি, যেমন ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আপনি একটু কলম ক্রয় করতে গেলেন দেন ইউ হ্যাভ টু পে tax, then it is called indirect tax. But government are taking money in form of purchasing any service or product. যেমন ব্যাংকিং আপনি সার্ভিস নিলেন, সার্ভিস নেওয়ার ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি যদি কোনো প্রোডাক্ট অথবা কোনো ব্যাংকিং সার্ভিস নেন, ব্যাংকিং সার্ভিসের জন্য আপনার কমিশন হচ্ছে 10%, then another 1%, that means 11% is your cost. সেখানে 1% হচ্ছে your tax and 10% is profit of the bank. This 1% is indirect tax. So আমরা বিষয়গুলো দেখলাম: নাম্বার, elasticity, taxing authority, subject matter, impact and incidence. The other broad issues is tax basis. Income tax. Tax on the basis of tax base, tax can be income tax, wealth tax, value added tax, expenditure tax. ইনকাম ট্যাক্স, যখন আপনি কোনো অর্থ উপার্জন করবেন, ইট মে বি আপনার স্যালারি হতে পারে, আপনার প্রফিট হতে পারে, তার উপরে যদি আপনি কোনো তার উপরে যখন ট্যাক্স আরোপ করা হয় থাকে দেন ইট ইজ কল্ড ইনকাম ট্যাক্স। প্রফিটও এক ধরনের ইনকাম, আপনার স্যালারিও এক ধরনের ইনকাম। দিস ট্যাক্স ইজ কল্ড ইনকাম ট্যাক্স। যেমন ব্যাংকিং আয়ের উপর 40% ট্যাক্স আরোপ করা হয়ে থাকে, টেলিকমিউনিকেশন সার্ভিসের উপরে 40% ট্যাক্স আরোপ করা হয়ে থাকে, কিন্তু পার্সোনাল ক্ষেত্রে 5%, 10%, 15, 20 are some types of taxing varies in income tax. সো ইনকাম ট্যাক্স বলতে আপনার যে কোনো ধরনের আয়ের উপর যে ট্যাক্স আরোপ করা হতে। ওয়েলথ ট্যাক্স হচ্ছে আপনার যে সম্পদ অর্জন করেছেন, সাপোজ আপনি জমি ক্রয় করেছেন, এই জমি ক্রয়ের জন্য আপনি যে
জমি রেজিস্ট্রি খরচ তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। দেন ইট ইজ কল্ড ইনকাম ট্যাক্স। এখানে ওয়েলথ অ্যান্ড এক্সপেন্ডিচার মধ্যে পার্থক্য। আপনি যখন কোনো সম্পদ অর্জন করেছেন স্থায়ীভাবে, অথবা আপনি একটি ফান্ড ক্রয় করেছেন অথবা প্রতিষ্ঠান ক্রয় করেছেন, সেক্ষেত্রে সেটা আপনার সম্পদ। এই ক্রয়ের জন্য আপনাকে ক্রয় মূল্যের উপর যে ট্যাক্স দিতে হবে, দিস ইজ কল্ড ওয়েলথ ট্যাক্স। আবার আপনার স্থায়ী সম্পত্তি বিদ্যমান থাকা সত্ত্বেও আপনাকে বছর বছর ট্যাক্স ইম্পোজ করতে পারে লোকাল অথরিটি, মিউনিসিপ্যাল এরিয়া কিংবা সিটি কর্পোরেশনে এটা দেখা দেয়। ইট ইজ কল্ড ওয়েলথ ট্যাক্স। দেখেন, স্থায়ী সম্পত্তির উপর যে ট্যাক্স আরোপ করা হয় এটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইন অনার উই ক্যান সে ব্যাট। যখন আপনি কোনো প্রোডাক্ট ক্রয় করে থাকেন তার উপরে যে আপনাকে ট্যাক্স দেওয়া হয়ে থাকে, সাপোজ কোনো কলম ক্রয় করলেন, কোনো বিস্কিট ক্রয় করলেন, or any types of soap that you purchase from your local shop, then you may have to pay 5% or 6% taxes on the quoted value of the product. This taxes is called value added tax. Then the other factor is expenditure tax. How does it achieve? আমি একটু আগেই বলেছিলাম, আপনি যখন ব্যাংকিং সার্ভিস নিচ্ছেন, সার্ভিস নেওয়ার সময় আপনাকে বলা হয়েছে আপনি যখন টাকা আপনার এলাকা থেকে অন্য এলাকায় পাঠাবেন, সেক্ষেত্রে অথবা আপনি কোনো যখন পে অর্ডার ওপেন করবেন, এই ক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি যে পে অর্ডারটা ইস্যু করবেন তার কমিশন 20 টাকা এবং সাথে 3 টাকা ব্যাট দিতে হবে। দিস ব্যাট ইজ কল্ড এক্সপেন্ডিচার ট্যাক্স। আপনি খরচ করছেন, দ্যাট মিন্স কমিশন আপনার দিতে হচ্ছে, এর সাথে আরো 3 টাকা আপনাকে ব্যাট দিতে হচ্ছে। দিস ইজ কল্ড এক্সপেন্ডিচার ট্যাক্স। Changes in revenue. On the basis of changes in revenue, you can also classify tax on the revenue উপর ভিত্তি করে পজিটিভ ট্যাক্স মেবি অ্যান্ড নেগেটিভ ট্যাক্স। পজিটিভ ট্যাক্স যেটা গভর্নমেন্টের রেভিনিউ পরিমাণ ইনক্রিজ করে সেটা হচ্ছে পজিটিভ ট্যাক্স। যেমন ব্যাট হচ্ছে একটা পজিটিভ ট্যাক্স যেটা গভর্নমেন্টের রেভিনিউ এবং ওয়েলথের পরিমাণ বৃদ্ধি করে থাকে। অ্যান্ড নেগেটিভ ট্যাক্স হচ্ছে যে ট্যাক্স গভর্নমেন্টের রেভিনিউর পরিমাণ বৃদ্ধি করে না। তাহলে সেটা কি ট্যাক্সও নিল কিন্তু রেভিনিউ বৃদ্ধি করলো না। যেমন আপনার একটা পেনশন দিলেন একজন গভর্নমেন্ট এমপ্লয়িকে, পেনশনের টাকা তো গভর্নমেন্টের হাতেই ছিল, সেখান থেকে পেনশনের একটা নির্দিষ্ট অংশ ট্যাক্স হিসেবে কেটে রেখেছেন। It does not increase in the total wealth of government, but when you are collecting value added tax, it's definitely increase the wealth of the government. So positive tax will increase the wealth of the government, but negative tax will not increase the wealth of the government. Then structure. These are the aspects that we are looking for in taxation subject. Structure, proportional tax. Proportion, on the basis of the income that you will earn, tax will be imposed on the proportion of your income. That means 10% tax, flat rate. Whatever you earn, the tax rate will be the same. We may look for some exercise here. Suppose you Mr. Yes, and has yearly income টাকা, এই একটা দিয়ে আমরা সবকিছু দেখি। টাকা 5 লাখ, 5 লাখ টাকা তার ইয়ারলি ইনকাম। এখন গভর্নমেন্ট যদি প্রফেশনাল ট্যাক্স আরোপ করে থাকে, প্রপোর্শনাল ট্যাক্স, উই আর লুকিং ফর প্রপোর্শনাল ট্যাক্স, ট্যাক্স রেট ইজ প্রপোর্শনাল। Tax rate is 10%. Whatever the income is, Riaz has to pay 10% tax. This is fixed. That means he has to pay 50,000 taka. So tax burden is 5 lakh
10%. এটা হচ্ছে আপনার ট্যাক্স বার্ডেন ইন কেস অফ প্রপোর্শনাল ট্যাক্সেস। দ্যাট মিন ইনকাম যাই হোক না কেন, এখন যদি রিয়াজের ইনকাম 60,000 হয়, সেক্ষেত্রে ওই 10%ই ট্যাক্স দিতে হবে। সো প্রপোর্শনাল ট্যাক্স মিনস the amount of tax that should be paid on the basis of the income at a proportional rate. Then the issue ta ache which one is progressive tax. Whenever your income will increase, your tax burden will also increase. It is called progressive tax. That means আপনার ইনকাম এখন যে পরিমাণ আছে সেখান থেকে যদি ইনকাম বাড়তে থাকে, your tax rate will increase. সেটা আমরা রিয়াজের এক্সাম্পল থেকে দেখতে পারি। সাপোজ রিয়াজের ইনকাম 5 লাখ রাইট নাও, এটা প্রপোর্শনাল ট্যাক্স রেট। যদি 5 লাখ পর্যন্ত ইনকাম হয় সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হবে 10% হারে। যদি 5 লাখের উপরে যায় তাহলে দিতে হবে over 5 lakh he has to pay 15% tax. এখন রিয়াজের ইনকাম সাপোজ ইনকাম টাকা 6 লাখ, 6 লাখ হচ্ছে রিয়াজের ইনকাম। ইন দ্যাট কেস he has to pay at 15% tax rate. That means so in progressive tax when income is 50 lakh, sorry, tax is 5,000 taka, 50,000, sorry. And when income reach to 60,000, then tax burden will be 6 lakh, 15%. 9,000 taka, 19,000. 19,000 will be his tax burden. So when income is increasing, your tax burden is also increasing. It is progressing, but in proportional your tax will be flat rate. Whatever the income is, your tax rate will not be increased. Then our third aspect is regressive tax rate, or you can say digressive. বইয়ে আপনাদের সম্ভবত ডিসগ্রেসিভ লেখা আছে। স্যার প্রোগ্রেসিভ টেক্সটটা যদি আরেকবার একটু শিওর। প্রোগ্রেসিভ প্রপোর্শন হচ্ছে আপনার 10%। প্রোগ্রেসিভ ট্যাক্স রেটে বলা আছে সাপোজ আপনার ট্যাক্স রেট কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। আপনার ট্যাক্স রেট সাপোজ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার যদি ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 10% হারে। 5 লক্ষ টাকার উপরে থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে 15% হারে। 10 লক্ষর উপরে দ্যাট মিনস 20 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে 20% হারে ট্যাক্স দিতে হচ্ছে। এরকম যদি বার থাকে এবং সেটা যদি কখনো শেষ না হয়, then it is called progressive tax. and 20 লক্ষ থেকে 21 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত আপনাকে পরবর্তী ইনকামের উপরে 30% হারে ট্যাক্স দিতে হবে। 31 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত সাপোজ আপনাকে 40% হারে ট্যাক্স দিতে হবে। দেন হচ্ছে আপনার যখন ইনকাম 50,000, দেন আপনাকে দিতে হচ্ছে 50% হারে ট্যাক্স। This types of tax rate is called progressive tax rate. ইনকাম বাড়ার সাথে সাথে আপনার ট্যাক্স বেড়ে যাবে।
The objective of such taxes is to maintain balance of earning among the people of the society and use money of the rich people for the welfare of poor people. এখন আপনার যদি সাপোজ এখানে 5 লক্ষ টাকার আপনার ইনকাম হয়েছে, এখানে ইনকাম হয়েছে 6 লক্ষ, এই জন্য আপনাকে 1 লক্ষ টাকা ইনকাম বেশি হওয়ার জন্য আপনাকে এই যে বাড়তি টাকা আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। কত টাকা? আপনাকে 30,000 টাকা বেশি ট্যাক্স দিতে হচ্ছে। এই যে বাড়তি টাকা আপনি ট্যাক্স দিলেন, এখন আপনি যদি ওয়েলফেয়ার ফান্ডে ইউজ করেন কমিউনিটির, দেন আপনি 5 লক্ষ টাকা ইনকাম দেখালেন, বাকিটা ওয়েলফেয়ার ফান্ড দেখিয়ে দিলেন, সেটার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। দ্যাটস ওয়াই different countries use that type of proportional tax rate. No country in the world basically right now has such tax rate. কোনো দেশে এই ধরনের ট্যাক্স রেট নাই, কারণ প্রোগ্রেসিভ ট্যাক্স রেট এমন একটা ট্যাক্স রেট সেটা আপনার একটা নির্দিষ্ট পর্যায়ে ইনকাম চলে গেলে আপনাকে 100%ই ট্যাক্স দিতে হয়। দ্যাট মিনস আপনার কোনো ইনকামই নেই, জিরো। তাহলে এই ধরনের পলিসি কোনো দেশ গ্রহণ করবে না, বিজনেসম্যানরা বেসিক্যালি। দেন হচ্ছে এখন কি ক্লিয়ার? আপনার ইনকাম যখন বাড়তে থাকবে ট্যাক্স রেট বাড়তে থাকবে, প্রোগ্রেসিভ। দেন আমাদের যেটা ছিল রিগ্রেসিভ। যখন ইনকাম বাড়তে থাকবে, রিগ্রেসিভ ট্যাক্স। যখন আপনার ইনকাম বাড়তেছে, সাপোজ ইউ আর আর্নিং হায়ার মানি, ইনিশিয়ালি আপনার যখন ইনকাম 5 লক্ষ টাকা, বলা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম থাকে অথবা তার নিচে, তাকে ট্যাক্স দিতে হবে। তার জন্য ট্যাক্স রেট হচ্ছে সাপোজ 5 লক্ষ টাকা পর্যন্ত 50% হারে ট্যাক্স দিতে হবে কারণ যদি 5 লক্ষ টাকা ইনকাম, দ্যাট মিনস আপনাকে 2,50,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। এরপরে বার্ডেন বলা হলো, এটা হচ্ছে প্রোগ্রেসিভ, এটা রিগ্রেসিভ, দ্যাট মিনস জাস্ট ইনভার্স। যদি 10 লক্ষ টাকা পর্যন্ত কারো ইনকাম হয়, 10 লাখ, 6 লাখ থেকে আপনার যদি 10 লাখ ইনকাম হয়, দেন ইউ হ্যাভ টু পে 40% ট্যাক্স। 10 লাখের উপরে যাই যাক না কেন, আপনার 20% পর্যন্ত আপনাকে 30% হারে ট্যাক্স দিতে হচ্ছে। দেন আপনি যদি, দ্যাট মিনস 20 লাখ, এরপর যদি আপনি 30 লাখ টাকা ইনকাম করেন, সাপোজ ইউ আর আর্নিং 30 লাখ টাকা, দেন ইউ হ্যাভ টু পে 20%। দিস আর দ্য রেট। ঠিক এইরকম হারে যখন একজন ব্যক্তির ইনকাম বাড়তে থাকবে, সাপোজ 40 লাখ টাকা, ইউ আর পেইং 10% tax rate. But when you are earning more than 50 lakh or more, you are paying 0% tax. This is the regressive tax rate. That means income বাড়ার সাথে সাথে আপনার tax rate কমে যায়। The objective of the tax rate is to make poor people poorer and rich people making rich people more rich, because rich people are earning lot of money and they are not paying no tax, but poor people are paying huge amount of tax. This type of tax is not also exist across the world. So regressive tax means আপনার ইনকাম বাড়ার সাথে জাস্ট এটা ইনভার্স প্রোগ্রেসিভ। নাম্বার 4 দেন আসছে যে ট্যাক্স রেটটা বাংলাদেশে বিদ্যমান, regressive tax rate, degressive, regressive, regressive, regressive tax। এই ট্যাক্স রেটটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ইনকাম পর্যন্ত আপনার ট্যাক্স রেট continuously will increase. After that you have to pay flat rate tax. Suppose আপনার ইনকাম 5 লক্ষ টাকা, you have to pay 10% tax for 5 lakh টাকা ইনকাম। After 5 lakh টাকা ইনকাম you have to pay for 10 lakh, you have to pay 15% or 20% for example। আমরা এখানে লিখে নিই একটু তাহলে, for 5 lakh
For 5 lakh, you have to pay 10%. For 10 lakh, you have to pay 20%. For example, for 30 lakh, 20 lakh, you have to pay 30% tax. After any amount, after 20 lakh, you have to pay 40% tax. এরপর যাই হোক না কেন আপনাকে 40% ট্যাক্স দিতে হয়, এর উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। এই যে একটা ট্যাক্সের বিদ্যমান, দিস ইজ কল্ড ডিগ্রেসিভ ট্যাক্স। দ্যাট মিন্স আপনার 5 লক্ষ টাকা ইনকাম হলে আপনাকে 10% হাই ট্যাক্স দিতে হবে। 5 লক্ষর উপরে 10 লক্ষ টাকা ইনকাম হলে আপনাকে 20% ট্যাক্স দিতে হবে। ফর 20%, sorry, at 20 lakh income, you have to pay 30% tax rate, and for after 20 lakh, you have to pay 40%. That means whenever you are earning 200 crore, you are paying 40% tax. But in Bangladesh, we are following combination of proportional taxes and digressive taxes, because for the very beginning, 2,50,000 you have to pay no tax. After 2,50,000, rest of the 1 lakh you have to pay 5%, and after that you have to, after 3 lakh, from after the rest of the 3 lakh you have to pay 10%. After that you have to pay 15%. These are the some source of burden. That means you are following proportional tax rate and regressive. The name of the tax rate is systematic, basically, because we are following just a system, not a proportion, not a regressive, not any regressive or not any progressive tax rate. That is, we are following a systematic tax rate in our country. তাহলে চারটা বিষয় কি ক্লিয়ার সবার জন্য? জি স্যার। আশা করি ক্লিয়ার। ফাইন। দেন ট্যাক্স ইমপ্যাক্ট, আপনাদের কিছু থিওরি আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, বইয়ে আছে। ইম্পর্টেন্স, রোল, এগুলো আসলে জাস্ট থিওরি। ইম্পর্টেন্স কি, এগুলো তো এখন এই লেভেলে আসলে বলার মতো কিছু নাই। আপনারা জাস্ট দেখে নেবেন ইম্পর্টেন্স কি কি আছে, আর রোল কি আছে, ক্লাসিফিকেশন, ফিচার্স, গুড ক্যারেক্টারিস্টিক্স, এইসব বিষয়গুলো আপনারা দেখে নেবেন। দেখলে বুঝতে পারবেন আসলে ফিচার্স কি, ইম্পর্টেন্ট কি, গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন, তারপর জীবনযাত্রা মান উন্নয়ন, গরিব মানুষের ওয়েলফেয়ার, and government budget management. These are the some source of importance. Price stability maintain করা, কারণ ট্যাক্স না নিলে তো আপনি তো ইচ্ছে মতো প্রোডাক্ট ক্রয় করবেন, then some people will not buy the product due to the limitation of money. Then হচ্ছে ট্যাক্স ইম্প্যাক্ট, ট্যাক্স ইনসিডেন্স and tax effect, burden of a tax. ট্যাক্স ইম্প্যাক্ট, যখন একজন ব্যক্তি যে ট্যাক্স পে করে তার উপরে সরাসরি ট্যাক্সের বার্ডেনটা পড়ে থাকে, দেন ইট ইজ কল্ড ট্যাক্স ইম্প্যাক্ট। সাপোজ আপনি ইনকাম করে থাকেন স্যালারি ইনকাম করে আপনার যে বার্ডেনটা ফেস করতে যখন সরাসরি আপনার উপর ইম্পোজ করা হয়, ইট ইজ কল্ড ট্যাক্স বার্ডেন। সরাসরি এটা গভর্নমেন্টই পে করা হয়। ট্যাক্স ইনসিডেন্ট, যখন এই ট্যাক্সের প্রভাবটা সরাসরি যে ব্যক্তি আপনার কাছ থেকে পণ্য ক্রয় করেছে তার উপর পড়ে না, রাদার যে ব্যক্তি প্রোডাক্ট কনজিউম করে থাকে তার উপর পড়ে থাকে, দেন ইট ইজ কল্ড ট্যাক্স ইনসিডেন্ট। সো ট্যাক্স ইম্প্যাক্ট এবং ইনসিডেন্স দুইটা ক্লিয়ার ডিস্টিংশন হচ্ছে। ট্যাক্স ইম্প্যাক্ট করে হচ্ছে আপনার প্রফিট এবং ইনকামের উপরে, যেটা ইনকাম স্যালারি ইনকামও হতে পারে আর আপনার প্রাতিষ্ঠানিক ইনকামও হতে পারে। ট্যাক্স ইনসিডেন্স হচ্ছে আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, পারচেস করবেন, দেন ইউ উইল ফল ইন দ্য ক্যাটাগরি অফ ট্যাক্স ইনসিডেন্স, বিকজ প্রোডাক্টের
মধ্য স্বত্বভোগী কখনো ট্যাক্স পে করে না। আপনি একটা কলম কনজাম্পশনের জন্য ক্রয় করেছেন, সকল ব্যক্তির ট্যাক্স আপনি প্রদান করে দিয়েছেন, দেন ইট ইজ কল্ড ট্যাক্স ইনসিডেন্স। যেমন আমি একটু আগে বলেছিলাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে ট্যাক্স ইনসিডেন্স। ট্যাক্স ইফেক্ট, ট্যাক্স ইফেক্ট কি? ট্যাক্স ইফেক্ট হচ্ছে যখন ট্যাক্স পেয়ারের কাছ থেকে সার্টেন রেসপন্স পাওয়া যায় এবং ইকোনমিকে ইম্প্যাক্ট করে থাকে, দেন ইট ইজ কল্ড ট্যাক্স ইফেক্ট। ট্যাক্স ইফেক্টের কারণে ট্যাক্স বার্ডেনটা সৃষ্টি হয়ে থাকে। ট্যাক্স ইফেক্ট হার্মফুলও হতে পারে, ট্যাক্স ইফেক্ট বেনিফিশিয়ালও হতে পারে। দ্যাট মিনস একজন ব্যক্তি এবং ইকোনমিকে যে প্রভাবটা পড়ে থাকে সেটাই ট্যাক্স ইফেক্ট, এবং এটা হার্মফুল এবং বেনিফিশিয়াল হতে পারে। হার্মফুল এফেক্ট হচ্ছে ট্যাক্স বার্ডেন, যেটা হার্মফুল সেটাকে বলা হয় ট্যাক্স বার্ডেন। সো ট্যাক্স বার্ডেন হচ্ছে যেটা আপনাকে ডিসপোজেবল ইনকাম, আপনার যেটা থাকবে সেটা যদি আপনি পে করে দেন তাহলে সেটা হচ্ছে ট্যাক্স বার্ডেন, যেটা ডিরেক্ট, অথবা এটা ইনডাইরেক্টও হতে পারে। যেমন মানি বার্ডেন, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মানি বার্ডেন। ডিরেক্ট মানি বার্ডেন হচ্ছে আপনি যখন আপনার স্যালারি থেকে সরাসরি কোনো অংশ পে করে দিবেন, দেন ইট ইজ কল্ড ডিরেক্ট মানি বার্ডেন। আর আপনি যদি স্যালারির বাদে ইন অ্যাডিশন কোনো মানি পে করে থাকেন সেটা হচ্ছে ইনডাইরেক্ট মানি বার্ডেন। আর ডিরেক্ট মানি বার্ডেন সরাসরি আপনি ট্যাক্স পেইং অথরিটিতে প্রদান করে থাকেন, আর ইনডাইরেক্ট এর ক্ষেত্রে আপনি সরাসরি করেন না, আপনি পে করে থাকেন অন্য থার্ড পার্টিকে, থার্ড পার্টি ট্যাক্স পেমেন্টটা প্রদান করতে। যেমন আপনি কলম ক্রয় করলেন, সেক্ষেত্রে আপনি ইনডাইরেক্ট মানি বার্ডেনের সম্মুখীন হলেন। রিয়েল বার্ডেন, রিয়েল বার্ডেন হচ্ছে প্রথমটা হচ্ছে মানি বার্ডেন, রিয়েলি কার উপরে ট্যাক্স বার্ডেনটা পড়ে থাকে। এটা সমাজের ওয়েলফেয়ারের জন্য হতে পারে অথবা কমিউনিটির ওয়েলফেয়ারের জন্য হতে পারে। ডিরেক্ট রিয়েল বার্ডেন হচ্ছে যখন একজন ব্যক্তি নিজের স্যাক্রিফাইস করে থাকে কিন্তু সেটা নেট বেনিফিট সে পেয়ে থাকে না, দেন সরাসরি সে পায় না, সেটাকে বলা হয় ডিরেক্ট রিয়েল বার্ডেন। একজন ব্যক্তি আপনি ট্যাক্স প্রদান করেছে, দ্যাট মিনস স্যালারি ট্যাক্স, কিন্তু সে তার সরাসরি বেনিফিট পায় নাই, সেটাকে বলা হয় ডিরেক্ট রিয়েল বার্ডেন। আর ইনডিরেক্ট রিয়েল বার্ডেন হচ্ছে যখন একজন ব্যক্তির উপর প্রভাব পড়ে থাকে সাপ্লাই এবং ডিমান্ডের চেঞ্জ হওয়ার কারণে, আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন চেঞ্জ হওয়ার কারণে, অথবা অ্যাগ্রিগেট ডিমান্ড চেঞ্জ হওয়ার কারণে, যখন আপনার উপর কোনো বার্ডেন পড়ে থাকে, আপনি ট্যাক্স প্রদান করেছেন, আপনার উপর প্রভাব পড়েছে ডিরেক্টলি রিয়েল ডিরেক্ট বার্ডেন। অ্যান্ড ইনডিরেক্ট রিয়েল বার্ডেন হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড চেঞ্জ, দ্যাট মিনস আপনার দেশের সাপ্লাই শর্টেজ দেখা দিয়েছে, আপনাকে বাড়তি এক্সট্রা ট্যাক্স আরোপ করেছে গভর্নমেন্ট, আপনি যাতে প্রোডাক্ট ক্রয়ে নিরুৎসাহিত হন, দেন ইট ইজ কল্ড ইনডিরেক্ট রিয়েল বার্ডেন। এটা আনএমপ্লয়মেন্টের কারণে হতে পারে, সাপ্লাই চেঞ্জের কারণে হতে পারে, টোটাল আউটপুট চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, অন এনি আদার রিজন, অথবা প্রোডাক্টের সাপ্লাইয়ের অথবা প্রোডাক্টের মজুদের ঘাটতি দেখার কারণে এ ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে, যেটা আপনাকে ইনডিরেক্টলি বার্ডেনের সম্মুখীন হতে হয়, যেটা আপনার রিয়েল বার্ডেন। দেন হচ্ছে ট্যাক্স শিফটিং। ট্যাক্স শিফটিং, শিফট বলতে বোঝানো হয় স্থানান্তর, দ্যাট মিনস দ্য বার্ডেন process of transferring direct money burden of a tax to another person is called tax shifting. একজন ব্যক্তি যখন কোনো বার্ডেন সৃষ্টি হবে, দ্যাট মিনস আপনি একটা প্রোডাক্ট ক্রয় করেছেন, সেটা ক্রয় করার পর আলটিমেটলি যে কনজাম্পশন করবে সে ফাইনালি প্রোডাক্টের প্রাইস প্রদান করে প্রোডাক্ট কনজিউম করে থাকবে,
ইট ইজ কল্ড ট্যাক্স শিফটিং। এই যে বার্ডেন আপনি একজনের কাছ থেকে আরেকজনের কাছে স্থানান্তর করলেন, ইট ইজ কল্ড ট্যাক্স শিফটিং। আপনি এয়ারপোর্টে মাল আপনি কাস্টমস থেকে রিলিজ করবেন, এই জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। আলটিমেটলি ট্যাক্সটা কে প্রদান করবে? কাস্টমার। দিস ইজ কল্ড ট্যাক্স শিফটিং। আপনি আপনার কাছ থেকে কাস্টমারের কাছে ট্যাক্সটা স্থানান্তর করলেন। ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে কি একই রকম। এখন ট্যাক্স শিফটিংটা কি রকম হতে পারে? সিঙ্গেল পয়েন্টেও হতে পারে, মাল্টিপল পয়েন্টেও হতে পারে। আপনি সাপোজ এয়ারপোর্ট থেকে প্রোডাক্ট সরাসরি সারিয়ে নিয়ে যখন আপনি কনজাম্পশন করবেন, দেন ইট ইজ কল্ড সিঙ্গেল পয়েন্ট শিফটিং। আর আপনি যখন দ্যাট মিনস বায়ারের কাছ থেকে আপনার কাছ থেকে বায়ারের কাছে গেল, বায়ার যখন ক্রয় করেছে তার কাছে ছিল ট্যাক্সের বার্ডেন, আপনি যখন এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়েছেন আপনার কাছে আসলো। মাল্টিপল শিফটিং দ্যাট মিনস একের অধিক হাত স্থানান্তরের কারণে যে শিফটিংটা হয়ে থাকে সেটা হচ্ছে মাল্টিপল শিফটিং। আমরা কাস্টমস নাকি আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স দেখি। আপনি সরাসরি শোরুম থেকে প্রোডাক্ট ক্রয় করে নিয়েছেন, শোরুম হচ্ছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি ওপেন করা হয়, যখন সেখানে যে ট্যাক্সটা প্রদান করবেন সেটা সরাসরি প্রতিষ্ঠানের মালিকের কাছে যাবে, মালিক সেটা গভর্নমেন্টের কাছে দিয়ে যাবে। সেটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট। আপনি যখন কোনো লোকাল শপ থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন, সেই লোকাল শপকিপার মে পারচেজ প্রোডাক্ট ফ্রম এনি পারসন হু হ্যাজ আউটলেট ইন ডিফারেন্ট লোকেশন, তার কাছ থেকে ক্রয় করতে পারে। সে আবার কোনো মধ্যস্বত্বভোগী অথবা মজুতকারীর কাছ থেকে ক্রয় করতে পারে, সে আবার আমদানিকারকের কাছ থেকে ক্রয় করে। এই যে একাধিক হাত স্থানান্তর, এটাকে বলা হয় মাল্টিপল শিফটিং। দেন হচ্ছে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড শিফটিং অ্যান্ড ব্যাকওয়ার্ড শিফটিং। ফরওয়ার্ড শিফটিং কি? ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড কে পার্থক্য বলতে পারেন? স্যার কোশ্চেনটা একটু আবার। ফরওয়ার্ড শিফটিং কি? এই ট্যাক্স শিফটিং এর মধ্যে আমি একটা মাল্টিপল বলেছিলাম আর একটা বলেছিলাম সিঙ্গেল। এখন আরেকটা ধরনের শিফটিং আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। এটা কি বলতে পারেন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড? আমরা আপনারা তো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনো এক ধরনের পড়েছেন, এটার সাথে কোনো লিঙ্কেজ পান? স্যার ফরওয়ার্ড, স্যার এটা কি এরকম হতে পারে যে মানে সমপর্যায়ে হচ্ছে যে ট্যাক্স রেটটা কমে যাওয়া অথবা? না, এ ধরনের কিছু না। ফরওয়ার্ড শিফটিং হচ্ছে যখন ট্যাক্স বার্ডেন সেলস ট্রানজেকশনের মাধ্যমে একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তির কাছে স্থানান্তর করা হয়, যেমন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে ফরওয়ার্ড শিফটিং। কিন্তু আপনার যদি এই একই ধরনের ট্যাক্স ইনসিডেন্ট যদি পারচেজ ট্রানজেকশন, এখন আপনারা বলতে পারেন সেলস আর পারচেজের মধ্যে পার্থক্য কি? তাহলে পারচেজ হচ্ছে আপনি যখন কোনো এলসির মাধ্যমে সরাসরি ওপেন করে প্রোডাক্ট নিয়ে আসবেন, দেন ইট ইজ কল্ড ব্যাকওয়ার্ড শিফটিং। দ্যাট মিনস আপনি সরাসরি ক্রয় করেছেন, ইট ইজ কল্ড সেলস it is called back forward shifting. And when you purchase product through opening any LC or any foreign transaction, then it is called, that means আপনি আগে ট্রানজেকশন করেছেন, আপনি আগে ট্রানজেকশনটা সম্পাদন করেছেন। কারণ আপনি যখন বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসবেন, ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর ট্রানজেকশন, দেন ইউ ক্যান রিলিজ গুডস, আদারওয়াইজ ইউ ক্যান ডু ইট। ইউ হ্যাভ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রমিস আই উইল ডু দ্যাট। এখন প্রথমে যখন আপনি ট্যাক্সের টাকা পাঠিয়ে দিয়েছেন, দ্যাট মিনস ব্যাকওয়ার্ড, আপনার সাথে সরাসরি কাস্টমার লেনদেন হচ্ছে না, ইউ আর নট ডুইং এনি ট্রানজেকশন ইন ক্যাশ, ইউ ক্যান অলসো সে, দেন ইট ইজ কল্ড ব্যাকওয়ার্ড শিফটিং। আর ফরওয়ার্ড শিফটিং আপনি বেসিক্যালি ক্যাশ ট্রানজেকশনটা করে থাকেন। আর ফরওয়ার্ড শিফটিং আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রোডাক্ট সরাসরি হাতে নিয়ে থাকেন, কিন্তু ব্যাকওয়ার্ড শিফটিং এ আপনার প্রোডাক্টটা পরবর্তীতে
থ্রু মানে বায়া হয়ে আপনার কাছে চলে আসবে। দিস ইজ কল্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। বেসিক্যালি নগদ লেনদেন এবং প্রোডাক্টের অবস্থানের উপর ভিত্তি করে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড শিফটিংটা হয়ে থাকে। এই হচ্ছে দুইটা ধরনের ট্যাক্স শিফটিং এর ফরওয়ার্ড ধরন। শিপিংটা একটু আবার বললে ভালো হতো স্যার। হ্যাঁ, ফরওয়ার্ড শিফটিং হচ্ছে আপনি যখন স্যার কোনো এটা কি দোকান, নগদ কেনাকাটা হলে স্যার ফরওয়ার্ড হবে নাকি? হ্যাঁ মোর অর লেস সেরকম। মানে আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট ক্রয় করে নিয়ে আসছেন, আপনি সেলস করেছেন, ইট ইজ কল্ড সেলস, ইট ইজ নট পারচেস। পারচেস অর্ডার কিন্তু ডিফারেন্ট। আপনার যদি পারচেস এবং সেলস দুইটাই ক্রয় হয়, সেলস আর পারচেস সেম নয় কমার্সের অর্থে। কারণ হচ্ছে সেলস হচ্ছে আপনি ক্রয় করেছেন, পারচেস সেলস মানে বিক্রি সরাসরি, আর পারচেস আপনি ক্রয় করে নিয়ে আসেন, আপনি একটা ট্রানজাকশন করে ক্রয় করলেন, সেটা হচ্ছে আপনার জন্য ফরওয়ার্ড, আপনি ফরওয়ার্ড করে দিলেন। যাও, আজ আপনি যখন কোনো বায়া হয়ে নিয়ে আসবেন, দেন ইট ইজ কল্ড পারচেস। আর এক্ষেত্রে আর একটা ডিফারেন্স হচ্ছে, আপনি যখন প্রোডাক্ট নিয়ে আসবেন, আপনি পারচেস করলেন থ্রু এলসি অর এনি আদার ওয়ে, এর মাধ্যমে আপনি যখন ক্রয় করে থাকবেন, তখন আপনার অর্থটা আগে চলে যাচ্ছে। দ্যাট মিনস অর্থের আদানটা আগে হচ্ছে এবং পরে হচ্ছে। আর একটা হচ্ছে বায়ার্স এবং সেলার। বায়ার আগে টাকা পেল না আপনি আগে প্রোডাক্ট পেলেন, এর সাথে সম্পর্ক। দ্যাট মিনস আপনি যদি প্রোডাক্ট আগে সরাসরি নিয়ে থাকেন, দেন ইউ পে ইউর মানি, দেন ইট ইজ কল্ড ফরওয়ার্ড শিফটিং। আর আপনি যদি আগে পে করে থাকেন, ইট ইজ কল্ড ব্যাকওয়ার্ড, মানে পিছন থেকে আপনি আগে টাকা দিয়ে দিয়েছেন, ইট ইজ ব্যাকওয়ার্ড। দিস আর দ্য টু টাইপস। মানে আপনাকে আগে টাকা দিতে হবে পিছন থেকে, আর ওদিকে আপনি আগে পণ্য নিবেন। আর একটা হচ্ছে প্রোডাক্ট আপনি সরাসরি নিয়েছেন, প্রোডাক্ট থ্রুতে চলে আসে। অনেকগুলো ডিফারেন্স আছে। মোর অর লেস আপনার ডিফারেন্সটা এক জায়গায় যদি অ্যাকোমোডেট করি, যেটা সেলারের জন্য ফরওয়ার্ড, বায়ারের জন্য সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আর কিচ্ছু না। মাহমুদ বলছিলেন না কথা? জি স্যার বুঝা গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন বুঝছেন? দ্যাট মিনস আপনার কাছ থেকে আমি একটা পণ্য ক্রয় করে নিয়ে আসছি, আপনার জন্য যেটা ফরওয়ার্ড, যেটা আপনি সেলস করেছেন, সেটা আমার জন্য ব্যাকওয়ার্ড, মানে ব্যাকওয়ার্ডে আমি শিফট করে দিলাম। দেন হচ্ছে থিওরিজ অফ ট্যাক্স শিফটিং। কিভাবে আপনি ট্যাক্সটা শিফট করে থাকেন, এটা তিন ধরনের থিওরি বিদ্যমান পৃথিবীতে বা বাংলাদেশে, যাই বলেন, যেহেতু বাংলাদেশি রাইটার। নাম্বার 1 is concentration theory. Concentration theory you'll focus on any specific group of customer অথবা people. একটা নির্দিষ্ট মানুষের কাছ থেকে আপনি ট্যাক্সটা নিয়ে থাকবেন, এটাকেই বলা হয় কনসেন্ট্রেশন শিফটিং, অথবা একটা নির্দিষ্ট মানুষের উপর আপনি ট্যাক্সটা শিফট করে দিবেন, ইট ইজ কল্ড কনসেন্ট্রেশন শিফটিং। The second one is diffusion, that means আপনি সকল স্তরের মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন, it is called diffusion theory of tax shifting. প্রথমটা হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ, সাপোজ আপনি কুমিল্লার মানুষের উপর সব ট্যাক্স বার্ডেন শিফট করে দিলাম, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। ডিফিউশন হচ্ছে শুধু কুমিল্লা না, কুমিল্লা, নোয়াখালী, বাংলাদেশ সব জায়গায় ডিস্ট্রিবিউট করে, এটা হচ্ছে ডিফিউশন। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই। আপনার কুমিল্লাও দিতে হবে না, নোয়াখালীও দিতে হবে না, ঢাকাও দিতে হবে না, আপনাকে শিফট করতে হবে ডিমান্ড, কার ডিমান্ড কিরকম আছে তার উপর ভিত্তি করে ট্যাক্সটা শিফট হবে। ইট ইজ কল্ড ডিমান্ড এন্ড সাপ্লাই শিফটিং থিওরি। ইজ ইট ক্লিয়ার? কনসেন্ট্রেশন হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপকে কনসেন্ট্রেট করে থাকবেন। দেন হচ্ছে আপনার ডিফিউশন হচ্ছে আপনি ডিফিউজ করে দিবেন, সকল মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবেন। ডিমান্ড এন্ড সাপ্লাই হচ্ছে আপনি কুমিল্লা কিংবা নোয়াখালী কোনো স্পেসিফিক পার্সনের উপর শিফট করবেন না, আপনি শিফট করবেন হচ্ছে কার কিরকম ডিমান্ড রয়েছে তার উপর ভিত্তি করে। ডিমান্ড বেশি হলে, যে অঞ্চলে বেশি হবে সেই অঞ্চলে বেশি ট্যাক্স ইম্পোজ করবেন প্রোডাক্টের উপর, যে অঞ্চলে কম হবে তার উপরে কম, এর উপর ভিত্তি করে আপনি ট্যাক্স শিফট করে দিবেন। দিস দ্য topics of discussion.
আজকে এ পর্যন্তই মোটামুটি, আর এই চ্যাপ্টার তেমন কিছু নাই। আপনার ইম্পর্টেন্স, তারপর ফিচার্স, এগুলো আপনারা দেখে নেবেন। ইম্পর্টেন্স তো বলেই দিলাম কি কি ইম্পর্টেন্স থাকতে পারে, আর ফিচার্সে কি কি ধরনের ফিচার্স থাকতে পারে। দ্যাট আর অলসো ফিচার্স হচ্ছে এটা সমহারে আরোপ করা হতে পারে অথবা অসমহারে আরোপ করা হতে পারে, একটা নির্দিষ্ট সময় নিয়ে হয়ে থাকে, লোকালি আরোপ করা হয়ে থাকে। দ্যাট মিনস আপনারা যা বিভিন্ন টাইপসে পড়ে যাচ্ছেন ওইগুলো হচ্ছে ফিচার্স, এটা আর কিছু না।